বিরাট এই পৃথিবীর বুকে হাজার হাজার মানুষ প্রতিদিন এগিয়ে চলে শুধুমাত্র সম্পর্কের টানে। কারোর সঙ্গে গড়ে ওঠে নাম পরিচয়ে বাঁধা আত্মীয়তা, আবার কারোর সঙ্গে জন্মায় নিঃশব্দ এক আকর্ষণ, যার না আছে নাম, না আছে স্বীকৃতি। তবু হৃদয়ের গভীরে থেকে যায় এক অদৃশ্য অপেক্ষা। চোখে না দেখেও নিঃশব্দে অপেক্ষারত সেই মনের ভাষাহীন দ্বন্দ্বই কখনো কখনো আলোকিত করে তোলে জীবনের অগোছালো যাত্রাপথ। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের শোনাব লেখক পাঁচু গোপাল মুখোপাধ্যায়ের গল্প, যার গল্প প্রথম আপনারা শুনতে পান শুধুমাত্র গল্প একান্তেতে। নামটা কি মনে পড়ে? কমেন্ট করে জানান লেখক পাঁচু গোপাল মুখোপাধ্যায়ের কোন গল্পটি প্রথম আপনি শুনেছেন। আজ রইল তারই লেখা এক অনবদ্য সৃষ্টি, মন্থন। শুনতে থাকুন। ঘাটশিলায় পিতলের একটা কারখানা খোলা হইতেছে মামার মুখে শুনিলাম। ভিতরের অস্থির যাযাবরটি সেই মুহূর্তে চঞ্চল হইয়া উঠিল। শুনিয়াছিলাম মামার কোনো দূর সম্পর্কের শ্যালক সেখানকার মাননীয় বাসিন্দা। কিছুকাল আগে ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর হিসেবে ইহার সবিশেষ খ্যাতি ছিল। এখন কাজকর্ম হইতে অবসর লইয়া সেই স্থলে বসবাস করিতেছেন। বয়স বেশি না হইলেও পয়সাটা খুবই বেশি হইয়াছিল, সেই কারণে নিষ্কর্মা সাজিয়া বনবাস করিতেছেন। মামাকে ধরিয়া একটা চিঠি লিখিয়া লইলাম। শচীশ আমার ভাগ্নে, অবশ্য অবশ্য একটা চাকুরি করিয়া দিবে, তোমরা না দেখিলে আর কে দেখিবে, ইত্যাদি ইত্যাদি। অনেক দিন হাত পা গুটাইয়া বসিয়া থাকায় নিজের উপর বিরক্তি ধরিতেছিল। তাই নিশ্চিত বন্ধন মুক্তির লোভে দেহ মন নাচিয়া উঠিল। পরদিন ঘাটশিলা যাত্রী এক ট্রেনের কক্ষে উঠিয়া বসিলাম। মামা ট্রেন ভাড়া বাবদ 10টি টাকা হাতে দিয়াছিলেন। এক কৌটা স্টেট এক্সপ্রেস এবং শ্রীকান্তর 3য় পর্ব একখণ্ড কিনিতে হইল। ঘাটশিলায় পৌঁছিতে রাত হইয়া গেল। স্টেশনে কুলি বা গাড়ি ঘোড়ার বালাই নাই। স্টেশনের অদূরেই মাঠ শুরু হইয়াছে, তার পরপারে কুয়াশাবৃত অস্পষ্ট গিরিশ্রেণী। রাতের অন্ধকারের মধ্যে পাথর গাঁথা স্টেশনটি স্তব্ধ হইয়া আছে। স্টেশন মাস্টার মহাশয়ের সহিত বহুবিধ সওয়াল জবাবের পর ইঞ্জিনিয়ার নবীন চৌধুরীর বাসভবনের সন্ধান মিলিল। বাংলো ফ্যাশনের সুন্দর বাড়ি। ভিতরে ঢুকিবার পূর্বেই চৌধুরী মহাশয়ের সহিত দেখা হইয়া গেল। মামার চিঠিখানা দাখিল করিয়া দিলাম। চিঠিখানা পকেটে পুরিয়া নবীন কহিলেন, ও গড, তুমি বিলাসের ভাগ্নে, এসো এসো। আসিবার উদ্দেশ্য চিঠিতেই লেখা ছিল, সুতরাং সে সম্বন্ধে কোনো প্রশ্নোত্তর হইল না। বিলাস কোথায় আছে, উপস্থিত কি করছে, ননি মানে বিলাসের স্ত্রী অর্থাৎ আমার মামি কেমন আছে, এইসব অপরিহার্য প্রশ্নাবলী শেষ হইলে বলিলেন, ফ্যাক্টরি শেষ হতে এখনো দেরি লাগবে। আমি কন্ট্রাক্ট নিয়েছি, এর মধ্যে লোক নেবে বলে তো মনে হয় না। তা হোক, কাল একটা অ্যাপ্লিকেশন লিখে দিও। কাজ হয় ভালোই, না হয় নতুন জায়গা দেখে শুনে জবে হোক গেলেই চলবে। উভয়ে পাশাপাশি আহারে বসিলাম। বলিলেন, খাওয়া দাওয়ার বড্ড অসুবিধে এই জায়গায়। চালের মধ্যে কাঁকরের ভাগই বেশি।
কাজেই ওটা কলকাতা থেকে আনিয়ে নিতে হয়। মাছ মেলে না, মাংস মেলে, তাও 2 ক্রোশ হেঁটে গেলে। সুতরাং খাওয়ার খুবই কষ্ট হবে। আমি বলিলাম, কলকাতার মেসে আমরা এর চেয়ে ভালো খাইনে। নবীন ঈষৎ উৎসাহিত কণ্ঠে কহিলেন, রান্না কেমন লাগছে? চমৎকার, কলকাতার রাঁধুনি বোধ হয়। নবীন চৌধুরী ক্ষুণ্ণ হইলেন, কহিলেন, রাম, রাঁধুনি এমন রাঁধতে পারে? এ স্বয়ং শ্রীহস্তের। নবীন অন্তঃপুর নির্দেশ করিলেন। মনে মনে বিস্মিত হইলাম। আসিবার পূর্বদিনও মামার নিকট শুনিয়াছি নবীন বিপত্নিক। ওই পর্যন্ত আর দ্বার পরিগ্রহ করেন নাই। নবীনের শয়নগৃহেই আমাদের আহারের ব্যবস্থা হইয়াছিল। দেখিলাম প্রশস্ত শুভ্র শয্যার উপর রাশিকৃত জুঁয়ের মতো ঘুমন্ত শিশু। শিশুর চোখ মুখ বর্ণের প্রতি চাহিয়া এক অদেখার রূপের রেখা আঁকিতে লাগিলাম। ভৃত্য শয্যা প্রস্তুত করিতেছিল। আমি জিজ্ঞাসা করিলাম, বাবুদের দেশের লোক বুঝি? ভৃত্য গোবিন্দ জবাব দিল, না, মায়ের বাড়ির নিকটেই আমাদের গাঁ। গরিব দুঃখী মানুষ দেখে মা এবার সঙ্গে করে নিয়ে এসেছেন। বাবুকে বলে একটা চাকরি বাকরি করিয়ে দিবেন। তা এখন কি করো? ঘর দরজা পরিষ্কার করি, বিছানাটা ঝাড়ি, বাঁ হাতটা অকেজো, ভারী কাজ সহ্য হয় না। অল্পকালের মধ্যেই আমাদের আলাপ পাকা হইয়া গেল। গোবিন্দ কহিল, এই মাস কয়েক পূর্বে সে বিবাহ করিয়াছে। কথাবার্তায় অনুমান করিলাম তার পরিণীতার বয়স এখনো 9 উত্তীর্ণ হইবার সুযোগ সুবিধা লাভ করে নাই। এই বিবাহে তার 3-10 টাকা দেনা হইয়াছে, অথচ জমিটুকুও এবার শত্রুতা করিতেছে, ফসল দিতে নারাজ। এ অবস্থায় সুবিধা মতো একটা কাজ যদি মেলে তবেই। নিজের চাকরি পাওয়ার অনিশ্চিত সুদূরতা সম্বন্ধে মনে মনে যথেষ্ট সজ্ঞান থাকিলেও মুখে নিশ্চয়তার আলোক আনিয়া গোবিন্দকে বলিলাম, চাকরি নিশ্চয়ই মিলবে গোবিন্দ, তোমারও আমারও। তখন আমরা এক একটা এই ফ্যাশনের বাংলো তৈরি করব। তোমার আমার মতো এমন কজন চাকরি থাকবে সেখানে। গোবিন্দ শুনিয়া হাসিতে লাগিল। বলা বাহুল্য, এটি সে পরিহাসই মনে করিয়াছে। কিন্তু আমি সত্যই পরিহাস করি নাই। মনে মনে এই ছবি তো এর আগে কতবারও আঁকিয়াছি। ভোরে উঠিয়া দেখি সম্মুখের প্রশস্ত ময়দানে কাল রাত্রির সেই ছেলেটি কাঠের ব্যাট বল লইয়া ছুটাছুটি করিতেছে। আমি ঘরের বাহির হইতেই ছুটিয়া আসিয়া প্রশ্ন করিল, তুমি কে? আমি কে? সহসা সৃষ্টির কঠিনতম একটি প্রশ্নের জন্য প্রস্তুত হলাম না, মীমাংসাও করিতে পারিলাম না। পুনরায় প্রশ্ন হইল, তোমার নাম কি? বাঁচিয়া গেলাম। কোনো মতে আপনার নামটা শুনিয়া পাল্টা প্রশ্ন করিলাম, তোমার নামটি? আমার নাম কাঁচা। কথা শেষ হইবার পূর্বেই কাঁচা এক ছুটে দৃষ্টির বাহিরে সরিয়া গেল। অন্যমনস্কের মতো দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। কাঁচা আসিয়া আবার প্রশ্ন করিল, কখন এলে গা? রাত্রে? আমি দেখিনি যে। লুকিয়ে এলে বুঝি? না। তবে? তখন ঘুমুচ্ছিলে যে। কিসে এলে? গাড়িতে। কি গাড়ি? রেলগাড়ি। আর কি গাড়ি?
আর কি গাড়ি স্মরণ হইল না। কহিলাম, আর কিছু নয়। কাঁচা সন্দিগ্ধ বিস্ময়ে বলিয়া উঠিল, বা, সে কি করে হবে? আমরা যে দুরকম গাড়ি চড়ে এলাম, ঘোড়ার আর রেলের। বলিতে পারিতাম, পৃথিবীর এখন বয়স হইয়াছে, সেই কাঁচার মতো ছোট্ট শিশুটি নয়, তাই চড়িবার সুযোগ সকলের হয় না। পায়ে হাঁটার দলই এখানে বেশি। কিন্তু যার সন্দিগ্ধ বিস্ময়ের ফলে ওই কথা কটা আমার মনের মধ্যে আজ সহসা জাগিয়া উঠিল, তার বয়স অত বড় একটা তথ্য উপলব্ধির অনুকূল নয় বলিয়াই নিঃশব্দে রহিয়া গেলাম। হঠাৎ কাঁচা বলিল, ও কি, বাবা ডাকছেন তোমায়, তুমি শুনতে পাচ্ছ না? যাও এখুনি চা খেয়ে এসো। হুকুম দিয়া কাঁচা কার্যান্তরে চলিয়া গেল। প্রাতঃভোজনের আয়োজনটা গুরুতর হইয়াছে দেখিয়া চৌধুরী মহাশয়কে বলিলাম, হে কি, এই ভোরেই এত সব? নবীন কহিলেন, কিছু না, হে আয়োজন নিত্যকার, বিশেষত্ব কিছুই নেই। 3 মাস এখানে ছিলেন না, ইকমিক কুকারের রান্না খেয়ে দেহখানি লিকলিকে হয়ে উঠেছিল, তারই ক্ষতিপূরণ স্বরূপ এসে পর্যন্ত আর 6 মাস নিত্য এই রাজসূয় যজ্ঞের আয়োজন। জ্যৈষ্ঠী পুষ্ট হয়ে উঠল, তিনি তুষ্ট হলেন না। নবীনের ওষ্ঠ প্রান্তে পরিতৃপ্তির সুখোজ্জ্বল হাস্যরেখা খেলা করিতে লাগিল। পাশেই খাটের ওপর একখণ্ড সংস্কৃত গ্রন্থ খোলা অবস্থায় পড়িয়াছিল। অন্যমনুষ্কের মতো তাহারই পাতা উল্টাইয়া দেখিলাম ভট্টির কাব্যগ্রন্থ। তাহারই উপরে স্পষ্ট দেবনাগরীতে লেখা অধিকারিণীর নাম, সুলতা দেবী। গন্ধে অন্ধ মধুপের মতো কল্পনায় মন যখন এই অদেখা সুলতা দেবীর চারিধারে অকারণ পুলকে গুঞ্জন তুলিতেছে, নবীন চৌধুরী সেই সময়ে স্মরণ করাইয়া দিলেন খাদ্যদ্রব্যগুলি পড়িয়াই আছে, এখনো তাহা স্পর্শ করা হয় নাই। সুলতাকে দেখি নাই, দেখার প্রয়োজনটা এতক্ষণ যেন লক্ষ্যই করি নাই। এই গৃহের সুসজ্জিত সুবিন্যস্ত শৃঙ্খলার ভিতরেই মনে হইত তাহার চাক্ষুষ পরিচয় পাইতেছি, চোখে দেখার আর প্রয়োজন নাই। আজ এক হঠাৎ বিপর্যয়ে প্রথম অনুভব করিলাম, আছে, চোখে দেখার প্রয়োজন আছে, নহিলে মানুষের চেয়ে তার প্রতিকৃতি আজ বড় হইত। কবির আঁকা ছবি মানুষ প্রকৃতির লিপির চেয়ে বড় বলিত। মানুষ মানুষকে চিরকালই কি এমনই করিয়া কাছে টানে? প্রাতভ্রমণে বাহির হইয়াছিলাম, রোদ বেশ প্রখর হইয়া উঠিতে বাড়ি ফিরিয়া আসিলাম। কাঁচা ডাক দিল, ও ভদ্রলোক, বেলা হয়ে গেল যে, মা নিয়ে নিতে বললে। তাকে কাছে টানিয়া বলিলাম, আমি ভদ্রলোক, কে বললে তোমায়? বা, মা বলে দিলে যে, তুমি ভদ্রলোক, তোমায় আপনি বলতে হয়। পরক্ষণেই বোধ করি তার মনে পড়িয়া গেল মার আদেশ ওই পর্যন্ত পালন করা হয় নাই। কহিল, আপনি উঠে নিয়ে নাও, মা তো রান্না করে বসে আছে। অকারণেই আরো বার কতক আমাকে ভদ্রলোক সংজ্ঞায় অভিহিত করিয়া কাঁচা ভিতরে চলিয়া গেল। পরিষ্কার একটি ছোট্ট কাঁচের বাটিতে স্নানের জন্য তেল এবং গলায় একটা গামছা জড়াইয়া কাঁচা ফিরিয়া আসিল। কুপিত কণ্ঠে কহিল, নাও, শিগগির নাও এগুলো, আপনার জন্য মা আমায় কত বকলে। কাঁচা ঠোঁট ফুলাইয়া দাঁড়াইয়া রহিল। তার গলার গামছা এবং হাতের তেলের বাটি হাতে লইয়া জিজ্ঞাসা করিলাম, কি দোষ করেছিলে?
তুমি যে দাদা, তোমায় দাদা বলিনি, এই দোষ। হাসিয়া জিজ্ঞাসা করিলাম, তাহলে আর ভদ্রলোক নই তো? না, তুমি দাদা। তেল মাখিয়া গামছা কাঁধে ফেলিয়া কাঁচার নির্দেশ মতো ইঁদারার ধারে হাজির হইলাম। গোবিন্দ বালতি ভরিয়া জল তুলিয়া দিল। সেইখানেই স্নান শেষ করিলাম। জীবনে যাহা প্রায় হয় না, আজ তাহাই হইল। বেলা 11টার ভিতর স্নানাহার শেষ হইয়া গেল। এমন কিছুই হয় নাই যার জন্য চিত্ত উদ্ভ্রান্ত হইতে পারে, অথচ মনকে সংযত করা দুঃসাধ্য হইয়া উঠিল। এক অলোক হাতের পরশের রঙে আমার সারা চিত্ত আজ রঙিন হইয়া দেখা দিল। এই রঙিন দুর্দান্তের চঞ্চল নৃত্যে বাধা দিবার ক্ষমতা আমার ছিল না। যার শুষ্ক ছন্নছাড়া জীবনে কোনোদিন কারোর স্নেহ হস্তের স্পর্শ লাগে নাই, ছোট্ট একটু আত্মীয়তা, ছোট্ট একটু স্নেহ যদি তাকে এমনই করিয়া আকুল করে, তবে দোষ দিব কাকে? 7টি দিন কাটিয়াছে। কাজের জন্য আবেদন করিয়াছি, এ পর্যন্ত কোনো উত্তর আসে নাই। খাওয়া শোয়া ঘুরিয়া বেড়ানো ছাড়া অন্য বিশেষ কাজ এখানে আমার নাই। যেখানে যেটুকু দেখিবার ছিল, দেখিয়া দেখিয়া সব পুরাতন হইয়া গিয়াছে। বিছানায় পড়িয়া এক একদিন মনে হয় ভিতরে যাইবার অধিকার মিলিয়াছে। একটি কর্মনিরতা শ্যামলা মেয়ের সম্মুখে বসিয়া আমার অভাব মিলন জীবনের জীর্ণ পাতাগুলি খুলিয়া ফেলি। শুনিতে শুনিতে কর্মচঞ্চল হাত দুটি থামিয়া যাক। চোখে বাদল মেঘের ছায়া ঘনাইয়া উঠুক। অলস দ্বীপ্রহর বেলার সাথীহীন নিঃশব্দ শয্যা বিরক্তিকর হইয়া ওঠে। কক্ষান্তরের ছবি আঁকি। দেখি সারা প্রভাতের দৌরাত্মের ক্লান্তিতে কাঁচা নবীনের পাশটিতে ঘুমাইয়া পড়িয়াছে, এককাছি শ্বেত শুভ্র পুষ্পমাল্যের মতো। আর তারই অদূরে ভূমির উপর আঁচল বিছাইয়া একটি মেয়ে এক মনে ভট্টিভারবী কালিদাসের শ্লোকমালার ব্যাখ্যা বিশ্লেষণে মগ্ন হইয়া আছে। পাশের ঘরের ঘড়ির টুকটাকও শুনিতে পাই, ফাঁকে ফাঁকে সুলতার মিষ্টি কণ্ঠস্বরটুকুও। গোবিন্দকে জিজ্ঞাসা করি, হ্যাঁ গোবিন্দ, তোমার বাবুর এবারকার বিয়ে কতদিন আগেকার কথা? গোবিন্দ বিস্মিত কণ্ঠে প্রশ্ন করিল, আপনি জানেন না? না। গোবিন্দ খানিকক্ষণ চুপ করিয়া থাকে, তারপর বলে, বিয়ে তো হয়নি। আমিও বিস্মিত হই, জিজ্ঞাসা করিয়া বসি, তবে? গোবিন্দর মুখে তখন সুলতার আবাল্যের ইতিহাস শুনি। বাংলার ম্যালেরিয়া জীর্ণ কোনো এক গণ্ডগ্রামের বেদজ্ঞ পণ্ডিত শঙ্করনাথ বাচস্পতির কন্যা এই সুলতা। অতি শৈশবে যখন বিবাহের কোনরূপ ব্যাখ্যায় সে হৃদয়ঙ্গম করিতে পারিত না, সেই সময়ে বাচস্পতি কন্যার বিবাহ দিয়াছিলেন কুলশীল ও ধনমানে সর্বাংশে প্রার্থনীয় 9 বৎসরের কোনো কুলীন সন্তানের সহিত। বিবাহের পর কন্যা পিতৃগৃহেই বাস করিতেছিল। সেই সময়ে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে একখানি চিঠি আসিয়া সুলতার বৈধব্যের পরোয়ানা জারি করিয়া গেল। বৃদ্ধ বাচস্পতি কন্যাকে নিজের প্রগাঢ় পাণ্ডিত্যের অংশ দিতে লাগিলেন। শৈশব ছাড়িয়া সুলতা একদিন কৈশোরে পদার্পণ করিল এবং অচিরেই
কৈশোর মুকুল যৌবনের গন্ধে বর্ণে পুষ্পিত হইয়া উঠিল। শঙ্করনাথের শিষ্য সন্ততি কিছু কিছু ছিল। প্রয়োজন হওয়ায় একদিন তাহাকে গ্রামান্তরে কোনো শিষ্য গৃহে যাইতে হইল। এক বৃদ্ধা প্রতিবেশিনীর উপর বাচস্পতি কন্যার ভার দিয়া গেলেন, কিন্তু সে ভার তিনি সহ্য করিতে পারিলেন না। শিষ্য গৃহ হইতে সোপকরণ দক্ষিণাদি সমেত বাচস্পতি যেদিন গৃহে ফিরিলেন, কন্যা সুলতার কোনো চিহ্ন সেদিন আর মিলিল না। প্রতিবেশীরা সখেদে জানাইল। এক রাত্রে কয়েকজন সংবাদ শুনিয়া বাচস্পতি কি করিয়াছিলেন গোবিন্দ তাহা সবিশেষ জানে না। হঠাৎ একদিন হাত পা বাঁধা অবস্থায় সুলতাকে বাচস্পতির গৃহ সমীপবর্তী পুষ্করিণীর পাড়ে পড়িয়া থাকিতে দেখা গেল। বাচস্পতি বন্ধন খুলিয়া কন্যাকে গৃহে তুলিয়া আনিলেন এবং সেই সঙ্গে পাড়া প্রতিবেশীরা একযোগে এই মহান্ধ বৃদ্ধের বিরুদ্ধে জাতপাতের ও ধর্মহানির সমন রুজু করিয়া দিল। কন্যার প্রতি স্নেহের অন্ত না থাকিলেও সমাজের ভয়ে বাচস্পতির কোনো গ্রামবাসীর থেকে কম ছিল না। সুতরাং শীতের এক মধ্যরাত্রে গ্রামের সমস্ত শীর্ষস্থানীয়দের চোখের সামনে সুলতাকে পিতৃগৃহের বাহিরে আসিয়া দাঁড়াইতেই হইল। নবীন চৌধুরী তখন সেই গ্রামে একটা দাতব্য চিকিৎসাগৃহ নির্মাণের কন্ট্রাক্ট লইয়া কিছুকাল হইতে সেখানে বাস করিতেছিলেন। সংবাদ শুনিয়া সমাজ বিচ্যুতা কন্যাকে তিনি সেই দিনই স্বগৃহে স্থান দিলেন। সেদিন হইতে আজ পর্যন্ত কোনো দিনই নবীনের গৃহে সুলতার জন্য স্থানাভাব হয় নাই। উপসংহারে গোবিন্দ বলিল, বাবু, মায়ের মতো এমন নরম প্রাণ কারো দেখলাম না। গ্রাম ছেড়ে এলেও গ্রামের সবার তরে আজও তেনার মন কাঁদে। আর দুজনের মনের মিলও বাবু কোনো স্বামী স্ত্রীর চেয়ে একটুকুন কম নয়। আমি তো বলি বাবুই তেনার পিকিত স্বামী। গোবিন্দকে জিজ্ঞাসা করিলাম, বাচস্পতি এখনো বেঁচে আছেন? হ্যাঁ বাবু, মা এখান থেকে মাসোহারা পাঠান, তাতেই তাঁর চলে। শিষ্য শান্তিদের বিদেয় দিয়েছেন। বাবুও বছরে 2-4 বার তেনার সঙ্গে দেখা করতে যান। মার যাতায়াত লেগে আছেই। একবার পেল্লায় ভোজ দিয়ে আর বড় কালীর খাতায় মোটা রকম চাঁদা জমা করে বাবু সেখানকার মাতব্বরদের চুপ করিয়েছেন। তেনারা আর কিছু বলে না। গোবিন্দ চুপ করিল। আমি মনে মনে বলিলাম, তোমায় কোনোদিন দেখলাম না, কোনোদিন দেখব কিনা তাও জানি না। তবে একটিবার দেখা বোধ করি আমার প্রয়োজন ছিল। শুদ্ধান্ত পুরিকা বিধবার মহিমা যত বড়ই হোক না, সে বিষয়ে এতটুকু আপত্তিও আমি করি না। কিন্তু তোমাকেও আমার সমাজের একান্ত আপন বলিয়া বরণ করিতে এতটুকু দ্বিধা আমার হয় না। আপনার মধ্যে আরও একটি অনাগতের কামনাই মানুষকে সুন্দর করে, সূচি করে। বিবাহের যে বাঁধন, তারও সার্থকতা কেবল এইখানেই। নহিলে অতি স্থূল ভোগ ছাড়া ওটার অন্য কোনো আর ব্যাখ্যা হয় না। যাদের মিলন আজ এক অমূর্তকে রূপ দিল, ধরণীর ধনাগার আরও একটা প্রাণীর সহায়তায় সমৃদ্ধ করিয়া তুলিল, এক রমণীর অতি অন্ধকার পথযাত্রার গতি রোধ করিয়া তাহাকে নারীত্বের পরিপূর্ণ মহিমায় বিকশিত করিল, তাহাকে কোনো যুক্তিতেই অসুচি বা অশাস্ত্রীয় বলে মনে হইল না।
ঊষর নিষ্ফলতার নিশি ভোর করিয়া মানুষ যদি সাফল্যের সার্থকতার উষালোকে আপনাকে পুণ্য করিয়া লইতে চায়, তো অপরাধ কাহাকে দিব? মানুষের গোপন বুকে যিনি চিরন্তন সৃষ্টির অমৃত লুকাইয়া রাখিয়াছেন তাহাকে, না অন্য কাহাকে? আরো কটা দিন কাটে ধীরে ধীরে মন্দাক্রান্তা ছন্দের তালে। সন্ধ্যার বাতাসের স্পর্শে গাছের কচি পাতার কাঁপন জাগে। মনে হয় কোনো গোপন অভিসারিকার কাঁকন বাজে। নীলাম্বর ললাটে চাঁদের টিপটি ঝকঝক করে। প্রকৃতি মেয়েটিকে ভারী ভালো লাগে, ভালোবাসিতে ইচ্ছা হয়। বুকের খানিকটা অগোচরে বেদনায় টনটন করে। জীবনের যাত্রাপথে সাথী চাই। এ ফাঁকির কারবার ভালো লাগে না। আমার দোসর, আমার দরদি কই? সুলতাকে কাছে আনিয়া দেখিতে ইচ্ছা হয়। প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি অলক্ষ্য আচরণে ওর যে পরিচয় সম্পূর্ণ অজ্ঞাতেই সে আমাকে দিয়াছে, এই অদর্শনের আড়াল রচনা করিয়া ও কি সেটা মিথ্যা করিয়া দিতে চায়? একদল দুরন্ত ছেলের সঙ্গে কাঁচা সামনে দিয়া ছুটিয়া যাই। মনে হয় ওরই মতো একটি দুরন্ত চঞ্চল প্রাণ সম্ভার হইতে ধরণীকে আমি বঞ্চিত করিয়া চলিয়াছি, সেই সঙ্গে আপনাকেও। উদাস মরু বাতাসের একটা দীর্ঘশ্বাস ঝরিয়া পড়ে। অন্ধকার বারান্দায় দাঁড়াইয়া আবৃত্তির সুরে বলি, কুঁড়ির ভিতর কাঁদিছে গন্ধ অন্ধ হয়ে। ছায়ায় ম্লান আকাশে সন্ধ্যার তন্দ্রাতুর তারাটি ক্ষণে ক্ষণে কাঁপে, যেন আমারই অন্তরের কুমারী কামনা। গোধূলি আকাশের উদ্দেশ্যে আঁখি তুলিয়া বলি, আকাশ ভরা তারার মাঝে আমার তারা কই? ভাবিতে ভাবিতে বিদেশে একটি মাস প্রায় শেষ হইয়া যায়। আবেদনপত্রের উত্তর আজও আসে নাই। কোনোদিন যে আসিবে এ ভরসাও নাই। গোবিন্দ আসিয়া বলিল, হাতের ওপর মাথা রেখে কে না শোয়ে বাবু, কিন্তু এমন কার হয় বলুন? বুঝিলাম যে কথাটা সে বলিল সেইটাই তার মুখ্য বক্তব্য নয়। গোবিন্দ আরো কিছু বলিবে। কহিলাম, ব্যাপার কি গোবিন্দ? মায়ের সাথে গা ছেড়ে যেদিন আসি বাবু, সেদিন মনে কত আনন্দ, কত ভরসা। হাতের ব্যথাটাও মনে ছিল না। আজ আর কিছু ভালো লাগে না। বেদনাটা বাড়ল বুঝি? হ্যাঁ বাবু, শরীরটায় জুত লাগছে না। গাঁয়েই যেতে হলো বুঝি। বুঝিলাম শরীর খারাপের পরিমাণ যেরূপই হোক, গায়ে ফিরিবার ইচ্ছাটাই গোবিন্দর এখন তার চেয়েও বেশি। কহিলাম, শরীরের সঙ্গে মনের সম্পর্ক বড় ভয়ানক গোবিন্দ। মন খারাপ হয়নি তো? গোবিন্দ ম্লান হাসিয়া বলিল, না বাবু, গরিবের আবার মন। বলা যায় না গোবিন্দ, আরও একটি ছোট্ট মন হয়তো তোমাকে দূর থেকে ডাক দিচ্ছে। খেলাধুলো, ছুটোছুটি সবই সেখানে বেসুরো হয়ে উঠছে। গোবিন্দ ইঙ্গিতটা বুঝিল এবং বিব্রত হইয়া পড়িল। কহিল, তার কি আমাকে মনে করার বয়স বাবু? ছুটাছুটিতেই তার আনন্দ। তুমি কাছে থাকলে ছুটোছুটি করেও আনন্দ, নইলে স্বর্গে গিয়েও সুখ নেই। মন না টানলে শরীরে টান পড়া শক্ত গোবিন্দ।
গোবিন্দ গম্ভীর হইয়া বলিল, তা হবে। শরীর আর মনের কোনটা বেজুত হলো কে জানে। কদিন রেতের বেলায় ঘুমোতে পারিনি। তাই করো গোবিন্দ, দেশেই যাও। মাটির টান, মনের টান উপেক্ষা করবার মতো সভ্য হয়ে কাজ নেই তোমার। গায়ের মাটিকে ভালোবেসো, রত্ন যদি মেলে তো তাতেই মিলবে, নইলে কারখানার পাষাণে নিজেকে আছড়ালেও রক্ত বমন ছাড়া আর কিছুই হবে না। বাংলো তৈরি, চাকর পোষা, এসব তোমার কাছে উপহাস হয়েই থাক। অনেকটা আপন মনেই গোবিন্দ বলিল, যেতেও ইচ্ছে করে না। একদিনেই মা আপনার করে নিয়েছেন, যেন ঘরেরই ছেলে। অসুবিধে কেমন সেটা ভুলেই ছিলুম একেবারে। রাজার হালে বসে বসে খাওয়া চলছিল। কিন্তু যেতে আমারে হবেই বাবু। এতখানি যত্ন আত্মি আর সহ্য করতে পারি না। মনে মনে বলিলাম, সত্যি কথা গোবিন্দ, যেতে ইচ্ছে সত্যিই করে না, তবু যেতে হবে। বিদায়ের দিন আমারও বুঝি আসন্ন। এতখানি যত্ন, এতখানি আত্মীয়তা সবই ভুলিতে হইবে। আর যাহাদের সাথে স্নেহের এতখানি নিবিড়তা, অবশিষ্ট জীবনের সুদীর্ঘ যাত্রাপথে আর হয়তো কোনো দিনই তাহাদের দেখাও মিলিবে না। কিন্তু দুঃখ করিয়া লাভ নাই। জীবনে এমন কত গিয়াছে, আরও কত যাইবে কে জানে। মানুষের সমস্ত জীবনটাই তো এই পাওয়া আর হারানোর ইতিহাস। আরও কটা দিন কাটে। গঙ্গা যাত্রার পর মৃত্যুর বিলম্বের মতো। গোবিন্দ এখনো যায় নাই। যাওয়ার 2-4 দিন বিলম্ব আছে। আমাকেও যাইতে হইবে স্থির করিয়াছি। পরের সংসারে নিশ্চিন্ত সুখে এমন করিয়া আর কতদিন কাটানো যায়। কিন্তু কবে যে যাইব তাহা আজও স্থির করিতে পারি নাই। কাঁচা আসিয়া বলে, ও তোমার কি প্রকাণ্ড চুল! তুমি কি মেয়ে মানুষ? বলি, তোমার কি মনে হয়? কাঁচা কিছুক্ষণ আমাকে ভালো করিয়া দেখে, তারপর বলে, মা গো, তুমি তো বেটা ছেলে। কিসে বুঝলে? তুমি যে খোঁচা করে কাপড় পরো, তুমি যে দাদা, দাদা বুঝি মেয়ে মানুষ হয়? তাহারই যুক্তিগর্ভ বাণীর প্রতিবাদ করি না, কিন্তু এতটা আত্মীয়তা যেন গুরুভার ঠেকে, সহ্য করিতে পারি না। মনে মনে বলি, বিদায়ের অনাগত মুহূর্তে কাঁচা যেন সামনে না আসে, আমার পথ চলা দুর্ভার না করে। বিদায় লইবার দিনটি কেন যে স্থির করিতে পারি না কে জানে। একজনকে দিদি বলিয়া ডাকিতে খুব স্বাদ হয়। অনন্ত বিদায়ের দিনটিতে সামনে গিয়া যেন প্রণাম করিয়া আসিবার অধিকারটুকু পাই। চাষার ছেলে গোবিন্দকে যে মায়ের স্নেহে আপনার করিয়া লইয়াছে, তারই কাছে ভাইয়ের অধিকারটুকু প্রত্যাশা করা হয়তো খুব বড় লোভ হইয়া যায়। কিন্তু এই লোভ আমার একদিন তীব্র কাশাঘাতে মুহ্যমান হইয়া পড়ে। শয্যায় পড়িয়া সুলতার কণ্ঠস্বর প্রথম শুনিলাম। বেশ স্পষ্ট এবং তীক্ষ্ণ। সে কণ্ঠস্বর যে এতখানি উচ্চ হইতে পারে এ ধারণা আমার পূর্বে ছিল না। আমার সমস্ত কল্পনা, সমস্ত প্রত্যাশা ধুলায় ধুলা হইয়া গেল।
কিন্তু অপ্রত্যাশিত হইলেও অস্বাভাবিক নয় আঘাতটা। নিশ্চিন্ত নির্ভরতায় এক অতি দূরের আত্মীয় যদি দিনের পর দিন স্বামীর অন্ন ধ্বংস করিতে পারে, তাহাকে অনুযোগ করা অভিযুক্তের পক্ষে কঠিন হইলেও অন্যায় তো নয়। আমিও তা মনে করি না। এই আঘাত আমাকে কাতর করে না, জীবনের নতুন যাত্রাপথে নির্দেশ করে, নূতন শক্তিতে সঞ্জীবিত করিয়া তোলে। সুলতাকে উদ্দেশ্য করিয়া বলি, দিদি, সমুদ্র মন্থনে কতখানি বিষ এবং কতখানি সুধা উঠিয়াছিল তার হিসাব আজ করিব না। লক্ষ্মী আমার অন্তরেই আছেন, সুতরাং নারায়ণের সঙ্গে আমার বিবাদ নাই। ঐরাবতের মতো শক্তিটুকুই চাই। তোমার আঘাত আমায় সে শক্তি ধারণের উপযোগী করিয়া তুলুক। আর আঘাত তো শুধু অপ্রয়োজনীয়ই নয়, সরাহত ধরনীর ভোগবতী ধারা মুমূর্ষু ভীষ্মের প্রাণে কতখানি শান্তি ঢালিয়াছিল তাহাও আমি ভুলি নাই। সুতরাং যাত্রা আবার শুরু হোক, তাহাতে এতটুকু ক্ষতি নাই। আমি চলিয়া যাইতে চাই শুনিয়া নবীনের চোখে জল আসিল, তবু সত্যিকারের ঘটনাটা তাহাকে বলি নাই। নবীন কহিলেন, বুঝতে পারলুম না শচীশ, যাওয়াটা তোমার হঠাৎ এতখানি প্রয়োজনীয় হয়ে উঠল কেন? কিন্তু যদি আড়ালের কোনো কথা শুনে তুমি যাবার জন্য তৈরি হয়ে থাকো, তো তাকে আমি মূর্খতাই বলবো। কারণ তোমার মামা তোমায় যার কাছে পাঠিয়েছিলেন সে কিন্তু সুলতা নয়, আমি। আর তুমি জানো, চিত্তের উদারতা যতখানি হোক, মেয়ে মানুষ সংসারের ব্যয় সংক্ষেপ করতে পারলে যত খুশি হয় তত আর কিছুতে হয় না। কিন্তু আমি তা মনে করি না শচীশ। গোবিন্দ আমার আশ্রয়েই বাস করে। অনেক বুঝাইবার চেষ্টা করিল নবীন, কিন্তু তা সত্ত্বেও থাকা আমার পক্ষে সম্ভব হইল না। আমার দারিদ্র্যকে আমি অপমান করিতে চাই না। যাত্রার সময় আসন্ন হইল, কিন্তু বিদায়ের নয়। ময়লা কাপড় দুখানা ভাঁজ করিয়া বগলে লইলাম। শ্রীকান্ত এবং সিগারেটের নূতন কিনা টিনটা পকেটে। নবীনকে প্রণাম করিয়া কহিলাম, মামিমাকে আমার প্রণাম জানাবেন। আমি দুঃখ করিনি, যেতে তো আমাকে হতোই। কি জানি সুলতা এ কথা শুনিয়া কি বলিবে। কালিদাস ভর্তি পড়া মনে এতটুকু আঁচড়ও কি লাগিবে? গোবিন্দ দাঁড়াইয়াছিল, তাহার দিকে চাহিয়া বলিলাম, চলো না গোবিন্দ, দুজনে একসঙ্গেই যাই। গোবিন্দ বলিল, যেতে হবেই বাবু, কিন্তু আজ নয়। মা তাহলে ভাববেন আপনার জন্যে আমিও পালালাম। মাকে দুঃখ দিতে আমি পারবো না। কাঁচা এতক্ষণ একটি কথাও বলে নাই, আরক্ত চোখে স্তব্ধ হইয়া দাঁড়াইয়াছিল। গোবিন্দ প্রণাম করিয়া দাঁড়াইতেই কহিল, দাদা, চলে যাচ্ছ বুঝি? কি একটা উত্তর দিতে গেলাম, স্বর ফুটিল না। না, তুমি যেও না দাদা, তুমি যেও না। আমি তাহলে পাহাড় দেখতে যাব কার সঙ্গে? গোবিন্দকে দেখাইয়া বলিলাম, গোবিন্দ তোমাকে পাহাড় দেখাবে, আমি যাই কেমন? না। এই ছোট্ট নাটুকুর আবেদন কতখানি তাও জানি। দাদা যে তার কতখানি আপনার তাও আজ আর অজানা নয়। কিন্তু এই জানাজানির যে এই শেষ, তাই আমার পথ চলা শুরু। দুটি কালো কাতর চোখের কান্না
আমার পথ চলাকে ভারী করিয়া তোলে। তবু চলিতে হয়। কাঁচার মুখের না খেতেও অবহেলা করিলাম, কিন্তু আমার এই বিদায়টাই যে আমার মস্ত বড় মিথ্যা। নিজেকে যে রাখিয়াই গেলাম। পরিশ্রান্ত বলদের মতো যখন স্টেশনে পৌঁছিলাম, তখনও ট্রেনের বিলম্ব ছিল, কেবল টিকিটের ঘণ্টা পড়িয়াছে। পকেটে হাত দিয়া গন্ডা কয়েক পয়সা পাওয়া গেল। 6টা স্টেশনের ভাড়া, তাই দিয়াই একখানা টিকিট কিনিলাম। যত দূর যাওয়া যায়, তারপর হাঁটা তো আছেই। টাকা পয়সাগুলো কেবল স্টেট এক্সপ্রেসের পিছনেই গিয়াছে। শুনছিলেন সাহিত্যিক পাঁচু গোপাল মুখোপাধ্যায়ের কলমে গল্প মন্থন। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভালো লাগলে একটি লাইক, আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্প একান্তে এখন এসে গিয়েছে ফেসবুকেও। আরও নতুন গল্প, গল্পের পেছনের গল্প আর আমার সাথে আড্ডা দিতে হলে ফেসবুকের গল্প একান্তে রিয়া প্রোফাইলটি ফলো করতে ভুলবেন না। ডেসক্রিপশনে ও ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া রইল। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।